আসসালামু আলাইকুম দর্শক। আমি পেশায় যেহেতু একজন সংবাদকর্মী, অতএব আমি চেষ্টা করি বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটিকে কূটনৈতিক দৃষ্টিতে দেখার এবং একজন সংবাদকর্মী হিসাবে, একজন সাংবাদিক হিসাবে বাংলাদেশ ভারতের সম্পর্ক এবং ভবিষ্যৎ সম্পর্ক কি হতে পারে সেগুলোর দিকে নজর রেখে তথ্য সহকারে কিছু তুলে ধরবার। দেখুন, আমি এর আগেও বহুবার বাংলাদেশ ভারত নিয়ে আলোচনা করেছি এবং বাংলাদেশ ভারতের সম্পর্কের জায়গাগুলো কিন্তু আমি ঠিক মার্ক করে দিয়েছি যে ভারত এই এই কাজগুলো করলে হয়তোবা বাংলাদেশের সাধারণ জনগণের কাছে কিছুটা প্রিয় হয়ে উঠতে পারে। যেই ইমেজটি ভারতের গত 16 বছর ভারত অর্জন করেছে একতরফা একটি দলকে সাপোর্ট দিয়ে, এবং এই যার প্রতিদান এখন কিন্তু ভারতকে অনেকাংশে দিতে হচ্ছে। আজকে আমরা যেই জায়গাগুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভারত এবং বাংলাদেশের মাঝখানে যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো থেকে আদতে লাভবান কারা হয়েছে, এবং বাংলাদেশ কি আজ আসলেই বাংলাদেশ লাভবান হয়েছে। বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের জায়গা থেকে আমি তো মনে করছি বাংলাদেশকে ভারত তার নিজ স্বার্থে ব্যবহার করেছে। চলুন আজকে তথ্য সহকারে গত 16 বছরে গণমাধ্যমে যেই যেই তথ্যগুলো এসছে সেগুলোকে যদি আমি একদম শর্ট করে তুলে ধরবার চেষ্টা করি এবং আপনাদের সামনে প্রমাণ সহ যদি আমি কথা বলি, আশা করছি আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন যে ভারত বাংলাদেশকে তার নিজ স্বার্থে ব্যবহার করেছে। এবং এটির জন্য আমি ভারতকে মোটেও দোষারোপ করছি না, বরং আমি ভারতকে এই জন্য ক্রেডিট দিব যে ভারত তার নিজ দেশের স্বার্থে যা করেছে তা তা এক কথায় তার জায়েজ। আর বাংলাদেশকেই আমি ব্যর্থ বলবো, কারণ কারণ আগের যে সরকার ছিল সেই সরকার আসলে বাংলাদেশ কিংবা বাংলাদেশের জনগণকে ঠিক সেভাবে ভালোবেসে উঠতে পারেনি, কিংবা হয়তোবা ভালোবাসেইনি, যার কারণে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের ক্ষতি করে বরং ভারতকে তিনি জিতিয়ে দিয়েছেন। এবং আমি ভারতকে এখানে অবশ্যই জিতিয়ে রাখবো, এগিয়ে রাখবো, সো দ্যাট কারণ ভারত তার নিজ দেশের স্বার্থে সাকসেসফুল ছিল গত 16 বছরে। আসুন একটু ছোট করে আমরা আলোচনা করি। গত 1.5 দশকে বাংলাদেশের রাজনীতিতে ঘুরে ফিরে যে দেশের নাম সবচেয়ে বেশি সামনে এসেছে সেটি প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1975 সাল থেকে 6 বছরের মতো ভারতেই কাটিয়েছেন। এখনো তিনি দেশ ছেড়ে পালিয়ে ভারতেই গিয়ে উঠেছেন, কিন্তু তাতে করে বাংলাদেশের সাথে যেসব চুক্তি বা প্রকল্প ভারতের রয়েছে তার বাস্তবতা ঠিক কি দাঁড়িয়েছে, সেগুলোর ভবিষ্যৎই বা কি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নেয়ার পর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারতে একটা অস্বস্তির জায়গা তৈরি হয়েছে। দেখুন, বহুদিনের মিত্র হলেও এখন নির্বাসিত অজনপ্রিয় নেতাকে আশ্রয় দেয়া, আবার বাংলাদেশের সাথে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সম্পর্ক, অনেক বিষয় ভারতের জন্য এখন কিন্তু মোটামুটি অনেকটা ভাবনার বিষয়। কিন্তু বাংলাদেশের সাথে ভারতের অনেক ধরনের প্রকল্প, চুক্তি এবং সমঝোতা রয়েছে। আর গত 16 বছরে ভারতের জন্য আওয়ামী লীগ সরকারের সাথে কাজ করা যতটা সহজ ছিল এখন কিন্তু ঠিক ততটাই কঠিন, এবং সেটা আগের মতো থাকবে কিনা বলা যাচ্ছে না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেক বিশ্লেষকরা। তবে আমার একটি প্রশ্ন, চুক্তির বিস্তারিত তথ্য আমরা আদৌ কি জানি? আমার তো মনে হয় না। আওয়ামী লীগ সরকারের শাসনামলে দুই দেশের মধ্যে কি কি চুক্তি হয়েছে তার সংখ্যা এবং ধরন বা শর্ত নিয়ে পরিষ্কার তথ্য কমই জানা যায়। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন পাওয়া গেলেও সরকারি ওয়েবসাইট কিংবা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত বিশদ তথ্য পাওয়া যায় না। অনেক চুরি হতে পারে। ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার হাই কমিশনের তথ্য অনুযায়ী 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের অন্তত 20টি চুক্তি ও 66টি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া বিভিন্ন সহযোগিতা এবং আগের চুক্তির পরিসরও বাড়ানো হয়েছিল এ সময়। তবে এসব চুক্তির শর্তাদি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবলিক ডোমেইনে খুব বেশি একটা পাওয়া যায় না। এছাড়া সমঝোতা স্মারক পরবর্তীতে চুক্তিতে রূপান্তর হয়েছিল কিনা সেটাও পরিষ্কার কিন্তু জানা যায় না। একটি উদাহরণ দেই, যেমন চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার নিয়ে 2015 সালে একটি সমঝোতা স্মারক থাকলেও এ নিয়ে 2018 সালে চুক্তি হওয়া চূড়ান্ত চুক্তির নথি বা তথ্য সরকারিভাবে
কোথাও নেই। সম্প্রতি বাংলাদেশের মংলা বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব ভারত পেয়েছে, এমন খবর চীন ও ভারতের গণমাধ্যম থেকেই কিন্তু আমরা পেয়েছি। মানে সম্প্রতি বলতে এই তো গত 1-1.5 বছরে বাংলাদেশে কর্তৃপক্ষের তরফে এর বিস্তারিত জানানো হয়নি। মানে বাংলাদেশ থেকে কিন্তু এর বিস্তারিত আমাদেরকে কিছু জানানো হয়নি এবং জানিও না। এসব নিয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল নানা সময়ে সরকার তথা আওয়ামী লীগের সমালোচনা করে আসছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু এর আগেও গণমাধ্যমে কথা বলেছেন বহুবার, এবং তিনি এটি কোট আনকোট তিনি এটি বিবিসি বাংলাকে বলেছেন যে দুই দেশের মধ্যকার চুক্তিগুলো কিন্তু পর্যালোচনা করা দরকার। বাংলাদেশ এবং ভারতের মধ্যে হওয়া চুক্তির বিস্তারিত প্রকাশ করা হবে কিনা সে প্রশ্নের জবাবে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, এ বিষয়ে বিস্তারিত কাজের জন্য কিছুটা সময় দরকার। সব থেকে গুরুত্বপূর্ণ চুক্তির মধ্যে সেটি হচ্ছে রেল ট্রানজিট চুক্তি অন্যতম একটি বিষয়, এবং এটি নিয়ে নানা জল্পনা কল্পনা রয়েছে বাংলাদেশের জনগণের। বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে যে 10টি সমঝোতা স্মারকে সই হয়েছিল সেগুলোর একটি হচ্ছে রেল ট্রানজিট। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেল যোগে দেশের এক অংশ থেকে আরেক অংশে সরাসরি নিজেদের পণ্য পরিবহনের সুবিধা পেত ভারত। সমঝোতা স্মারক হওয়া মানে এই বিষয়ে দুই দেশ একমত হয়েছে, এবং এখন পর্যন্ত এটি কিন্তু প্রাথমিক পর্যায়ে রয়েছে। অন্তর্বর্তী সরকার কিন্তু সেরকম কোনো অ্যাকশন নেয়নি। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরীক্ষামূলকভাবে গত জুলাই মাসে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চালানো হতে পারে। মানে গত জুলাই মাসে হবার কথা ছিল, মানে আন্দোলনের আগে। ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে পণ্য ও মালামাল আনা নেয়ার ক্ষেত্রে বেশ বেগ পেতে হতো ভারতকে। মাঝখানে বাংলাদেশ থাকায় দেশের অন্য অংশের সাথে রাজ্যগুলোর পণ্য পরিবহন বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। সেই কারণেই বাংলাদেশের কাছে পণ্য ট্রানজিট সুবিধা চেয়ে আসছিল ভারত বেশ অনেক বছর ধরে, এবং শেষ পর্যন্ত সেই অনুমতি কিন্তু বাংলাদেশ দেয়। তবে চুক্তির আওতায় ভারতের মালবাহী ট্রেন বাংলাদেশের মধ্যে দিয়ে সরাসরি যেতে পারে না, বরং বাংলাদেশ সেগুলো ভারতীয় সীমান্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেয়। কিন্তু নতুন সমঝোতা চুক্তির ফলে, ভালো করে শুনুন দর্শক, নতুন সমঝোতা চুক্তির ফলে বাংলাদেশের ভেতর দিয়ে রেল যোগে ভারত এখন সরাসরি নিজেদের পণ্য মালামাল পরিবহনের সুবিধা পাবে। মানে বাংলাদেশের সিকিউরিটি কিন্তু কম্প্রোমাইজড হয়ে গেছে। এই ট্রানজিট চালু হলে নিজ দেশের মধ্যে রেলপথ দূরত্ব অনেকখানি কমবে বলে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা সাংবাদিকদেরকে জানিয়েছিলেন। কিন্তু ভারতকে এই ট্রানজিট সুবিধা দিয়ে বাংলাদেশ কি পাবে, এই প্রশ্নটি আমাদের হয়তোবা জানা দরকার, মানে উত্তরটি আমাদের জানা দরকার। আসুন একটু জানি নতুন চুক্তি সম্পর্কে। ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়া বাংলাদেশের জন্য একেবারে নতুন কোনো বিষয় নয়। দেশটি আগেও প্রতিবেশী এই রাষ্ট্রকে ট্রানজিট সুবিধা দিয়েছে। স্বাধীনতার পর 1972 সালে প্রথমবারের মতো অভ্যন্তরীণ নৌ ট্রানজিট ও বাণিজ্য প্রটোকল স্বাক্ষর হয়েছিল বলে বিভিন্ন তথ্য উপাধি ঘেটে আসলে জানা গেছে। এরপর স্থলপথে ট্রানজিট সুবিধা পেতে 2010 সালে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি করে ভারত, এবং সেই 2018 সালের দুই দেশের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ব্যবহার করে সড়ক পথে উত্তর পূর্বের রাজ্যগুলোতে পণ্য পরিবহনেরও অনুমতি পায় ভারত। বর্তমানে এই সময়ে 5টি রুটে বাংলাদেশ ভারত ট্রেন চলাচল করে। এর মধ্যে 3টি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ, বাকি 2টি পণ্যবাহী, কিন্তু অন্তর্বর্তী সরকারের কারণে কিন্তু কিছুদিন একটু বন্ধ রয়েছে। তবে বর্তমান পদ্ধতিতে ট্রেন সীমান্তে আসার পর বাংলাদেশি ইঞ্জিনে বাংলাদেশের অভ্যন্তরে আসে। এরপর বাংলাদেশি চালক তা চালিয়ে আনেন। ফেরার সময়ও একই রকম পদ্ধতি অনুসরণ করা হয়। নতুন যে চুক্তিটি হয়েছে সেটির আওতায় ভারতের মালবাহী ট্রেন পশ্চিমবঙ্গের গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশের চুয়াডাঙ্গায় প্রবেশ করবে বলে জানা গেছে, এবং এরপর দর্শনা রেল স্টেশন থেকে পাবনার ঈশ্বরদী, নাটোরের আব্দুলপুর, দিনাজপুরের পার্বতীপুর, নীলফামারীর চিলহাটি হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় হলদিবাড়ি স্টেশনে মালবাহী ট্রেন নিতে চায় ভারত।
এটি কিন্তু আমরা তথ্য মানে এই তথ্যগুলো গণমাধ্যমে এসছে এবং সেগুলো থেকে কিন্তু আমরা জানতে পেরেছি। বাংলাদেশ সরকার পক্ষ থেকে মানে তৎকালীন সরকার পক্ষ থেকে নতুন ট্রানজিট চুক্তি শর্ত, মাসুল অর্থায়ন কিংবা অন্য কোনো বিষয় এখনো বিস্তারিত কিছু জানা যায়নি, মানে এখন পর্যন্ত কিন্তু আমরা কিছু জানি না। চুক্তির বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কর্মকর্তাদের সাথে তখন যোগাযোগ করা হয়েছিল, তারা এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। এখন আসি আমরা মানে এখন আমরা জানার চেষ্টা করি বাংলাদেশের আসলে লাভ কতখানি। ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন স্বাক্ষরিত ট্রানজিট চুক্তির বিষয়ে দুদেশের সরকারের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ না করায় লাভ ক্ষতির বিষয়টি এখনো কিন্তু পুরোপুরি আমরা জানি না এবং এটি স্পষ্ট নয়। তবে এখন পর্যন্ত প্রকাশিত তথ্য এবং ট্রানজিটের অতীত অভিজ্ঞতা থেকে বাংলাদেশের লাভের বিষয়ে খুব একটা আশাবাদী হতে পারেননি বিশ্লেষকরা, এবং আমিও কিন্তু আশাবাদী নই। কারণ এ যাবৎ যা অভিজ্ঞতা তাতে বলা যায় যে নতুন এই চুক্তির বিনিময়ে বাংলাদেশ তেমন কিছু পাবে না। সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছিলেন তখন মিডিয়াকে। স্থানীয় গণমাধ্যমের খবরে দেখা যাচ্ছে, মানে আমাদের এই বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমে যে খবরটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সব মিলিয়ে প্রতি টনে দেশটি মাসুল পায় মাত্র 300 টাকার মতো, অথচ তখন বলা হয়েছিল যে বছরে প্রায় $500 মিলিয়ন মতো লাভ হবে। কিন্তু পরে আদৌ কি কোনো $1 মিলিয়ন আয় হয়েছে তেমন কিছু কিন্তু আমরা জানি না। একটি দর্শক, সব থেকে গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়ে আমি যেটি আসছি আমি তারপরে আপনাদেরকে বোঝানোর জন্য, যে নেপাল ও ভুটান যথাক্রমে 1976 ও 1984 সালের বাংলাদেশের সাথে ট্রানজিট চুক্তি করতে চেয়েছিল, কিন্তু ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের মালবাহী গাড়ি চলাচল করতে না পারায় সেটি খুব একটা কার্যকর হয়নি। দর্শক দেখুন, এই যে তথ্যগুলো আপনাদের সামনে জানানো হলো, এই তথ্যগুলো থেকে আমরা যদি সংক্ষেপে আমরা বলি তবে আমরা যেটি জানতে পারছি সেটি হচ্ছে ভারত বাংলাদেশকে তার নিজ স্বার্থে ব্যবহার করেছে, এবং আমরা একটি শেষ মুহূর্তে আমরা যে তথ্যটি জানতে পারলাম, অতীতেও কিন্তু চেষ্টা করা হয়েছিল নেপাল এবং ভুটানের সাথে ভারতের জায়গা ব্যবহার করে, মানে শিলিগুড়ি করিডোর ব্যবহার করে কিন্তু রেল ট্রানজিটটা নেপাল এবং ভুটান পর্যন্ত নেয়ার, মানে বাংলাদেশ এটি চেয়েছিল, কিন্তু ভারত কিন্তু তার সিকিউরিটি কম্প্রোমাইজড হবে এটি ভেবে কিন্তু বাংলাদেশকে পারমিশন দেয়নি, ঝুলিয়ে রেখেছিল। এবং এখন বর্তমানে কিন্তু ভারত ঠিকই ছলে বলে কৌশলে কিন্তু বাংলাদেশের সাথে সেই চুক্তিটি করে নিয়েছে, কারণ শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল এবং তার জন্য এটি ভারতের জন্য আসলে এটি সহজ ছিল। এবং শেখ হাসিনাও কেমন যে বাংলাদেশের সিকিউরিটি কম্প্রোমাইজড হবে এটি তারা ভাবেনি। এবং এই যে মানে বিষয়টি কেমন হতো, ধরেন বাংলাদেশের মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে এবং যে কোনো ভাবে ভারতীয় পণ্য বা ভারতীয় সৈন্য সেখানে রয়েছে, দেখা যাচ্ছে উত্তর পূর্ব অঞ্চলে তারা যুদ্ধের প্রস্তুতি নিতে পারে, চীনের সাথে বর্ডার রয়েছে, মানে 7 সিস্টার্স এর কথা বলছে, এবং নানান ভৌগোলিক কারণে কিন্তু ওই ট্রেন দিয়ে নানান কিছু যেতে পারে। এবং চুক্তির মধ্যে এমনও আমরা শুনতে পেরেছি যে ভারতের ট্রেন যখন বাংলাদেশ দিয়ে যাবে তখন সেটি বাংলাদেশ সিকিউরিটি মানে বর্ডার গার্ড তারা কিন্তু চেক করতে পারবে না, বরং বাংলাদেশে যদি তাদের ট্রেনের কারণে কোনো ক্ষতি হয় তবে তারা বাংলাদেশে কিন্তু অ্যাকশন নিতে পারবে, বা এমন একটি পরিকল্পনা কিন্তু ছিল। এবং এর মধ্যে আমরা যেটি শুনেছিলাম যখন জুলাই আগস্ট এই আন্দোলন চলছিল, ঠিক তার মধ্যেখানে কিন্তু একটি পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করেছে এবং সেটি নিয়ে খুব বেশি একটি কথা হয়নি এমন তথ্য পেয়েছিলাম। তবে কতখানি সত্য মিথ্যা সেটি গণমাধ্যম থেকে ওইরকম ভাবে কিছু জানা যায়নি বিধায় আমি বলতে পারছি না। এখন এই যে তথ্যগুলো আপনাদেরকে বলে মানে চুক্তিগুলোর কথা বলা হলো এবং বিশ্লেষকরা যেটি বলছেন যে মানে তেমন কোনো লাভের কথা তারাও এই পর্যন্ত শুনেনি, অতএব বাংলাদেশের সাথে ভারতের যে চুক্তিগুলো সেটি একমাত্র ভারতকে সুযোগ সুবিধা দেওয়া, বাংলাদেশের আসলে এতে কোনো লাভই নাই, বরং বাংলাদেশের সিকিউরিটি কম্প্রোমাইজড হচ্ছিল ভারতের সাথে। অতএব দিন শেষে আমি যেটি বলবো সেটি হচ্ছে এখন যে সময় সেই সময়টিতে কিন্তু আমাদের উচিত ভারতের সাথে সমানে সমানে কথা বলা। এবং ভবিষ্যতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটি নিয়েও কিন্তু আমরা আলোচনা করতে পারি, অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা জানতেই চাইতে পারেন। ধন্যবাদ।